এখন দেখবেন আইনি সমস্যা ও এর আলোচনা নিয়ে বিশেষ অনুষ্ঠান আইন কানুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইন কানুন অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে দৈনন্দিন আমাদের যে সকল আইন প্রয়োজন সেটার ব্যাপারে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। এর সাথে সাথে আপনারাও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে সেগুলোকে করতে পারবেন লাইভ ফোনিং এর মাধ্যমে। নাম্বারগুলো দেওয়া যাচ্ছে হচ্ছে আপনাদেরকে, আপনারা দয়া করে সেখানে করবেন। গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম সেটি ছিল চাকুরিতে হয়রানি। সেই বিষয়ে আবারও আজকে আমরা কথা বলবো এবং আজকেও আমাদের গত সপ্তাহের যে অতিথি ছিলেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ, তিনিও আজকে আমাদের সাথে আছেন। দোলন ভাই, আবার আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠান আইন কানুনে। তো সেদিন আমরা যে বিষয় নিয়ে কথাটা শেষ করেছিলাম সেটার মধ্যে একটা ছিল হচ্ছে যে পেনশন, সেটা তো আমি একটু পরে আসছি। প্রথমে আমি একটা জিনিস আপনাকে যার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট। জি, এই রিক্রুটমেন্টের সময় অনেকেই কমপ্লেন করেন যে প্রাইভেট অফিসে যে তারা এমন কিছু শর্ত দেয় যেটার জন্য হয়তো দেখা যায় যে স্পেসিফিক একজনা বা দুইজনাকেই নেওয়া যাবে, বাকিরা বাদ পড়ছে। জি, সেটার বিষয়ে আমাদের আইন কি বলছে? প্রথম কথা হচ্ছে রিক্রুটমেন্টে প্রাইভেট অর্গানাইজেশনে কিছুটা ম্যানিপুলেশন করার চেষ্টা করে। এটা করে দুটো ইন্টেনশন নিয়ে। এক হচ্ছে ওনারা ভাবে যে ওনাদের একটা এক্সক্লুসিভ কন্ট্রোল থাকতে হবে এমপ্লয়ের উপরে, আর দ্বিতীয় হচ্ছে ওনাদের জন্য অপরচুনিটি থাকে সব সময় যে তাকে যে কোনো সময় সকল বেনিফিটটাতে ডিপ্রাইভ করে তাকে বের করে দেওয়া যায়, মানে হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যেটা আমরা বলি। তো এই যে এটা কোর্টে যখন যায়, সেটা প্রাইভেট কোম্পানি হোক, কোনো কর্পোরেশন হোক বা গভর্নমেন্টই হোক, কোর্ট তখন দেখার চেষ্টা করে যে এই যে একটা ক্লজকে ইউজ করে যে একটা কন্ডিশন ছিল, ধরে নেন আমি একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট এমপ্লয়ের কথা বলি, তার সেখানে একটা লেখা থাকে যে প্রজেক্টের চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এটাই টার্মিনেশন লেটার হবে, মানে দিতে হবে না। তো কিন্তু যখন আমরা কোর্টে আসি তখন কিন্তু কোর্ট এটা অ্যাকসেপ্ট করে না, মানে ওখানে স্টপেল হিসাবে কাজ করে না ওই শর্তটা। তখন কিন্তু কোর্ট বলে দেয় যে না, তার একটা লেজিটিমেট এক্সপেকটেশন হয়েছে। দোলন ভাই, এই পর্যায়ে একটা ফোন চলে এসেছে, আমরা একটু আগে কথা বলে নিই। দর্শক, আপনি আপনার নাম এবং আপনার প্রশ্নটি করুন, কোত্থেকে ফোন করছেন সেটাও বলে ফেললে সুবিধা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শামসু হোসেন বলছিলাম ধানমন্ডি থেকে। জি, আপনাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে চাকরিতে হয়রানি, জি, যেটাতে পাশ্চাত্যে যেটাকে বলা হয় বুলিং এন্ড হ্যারাসমেন্ট। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই বুলিং এবং হ্যারাসমেন্টের উপরে কোন নির্দিষ্ট আইন আছে কিনা, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বড় বড় কর্পোরেট হাউসগুলো যদি ইন হাউসলি তাদের এই বুলিং এবং হ্যারাসমেন্ট সংক্রান্ত সমস্যাগুলো নিজেদের মধ্যে সমাধান করতে পারে বা করে ফেলে, সেটা যদি বিদ্যমান আইনের সাথে সংঘাতপূর্ণ হবে কিনা। আপনার প্রশ্ন যেটা ছিল, থ্যাংক ইউ সেটার জন্য। প্রথমত হচ্ছে যে উনি করতে চাইছেন প্রাইভেট হাউসগুলোতে হ্যারাসমেন্ট। এখন একটু একটা জিনিস বলে যে চাকরিতে হয়রানি ইজ নট অনলি কিন্তু হ্যারাসমেন্ট নিয়ে না, এটা অনেক কিছুতেই, মানে নট অনলি বেসিক্যালি বুলিং বা সেক্সুয়াল নেচারের যে হ্যারাসমেন্ট হতে হবে, নট নেসেসারিলি, আর অনেক কিছু আসতে পারে। রাইট, বাট আপনার কাছে যাওয়ার আগে আমি একটু বলি যে যদি সেকেন্ড উত্তরটা আগে দিয়ে নিই, সেটা হচ্ছে যে যদি সরকারি আইনের সাথে আমাদের যে আইন আছে সেটার সাথে যদি বেসরকারি ওরা কোনো কারণে কনফ্লিক্ট করে, তাহলে অবশ্যই সেটা কখনোই টিকবে না। সরকারি আমাদের যে আইন আছে দ্যাট উইল প্রিভেইল, এটা একদম সহজ। এবার প্রথম প্রশ্নটা যেটা ছিল যে বুলিং এন্ড হ্যারাসমেন্টের ব্যাপারে কি কি ল আছে? অনেক ল আছে। যেমন আমি প্রথমে সরকারিটা বলি, গভর্নমেন্ট যে কন্ডাক্ট রুলস আছে এমপ্লয়ীদের জন্য, কোড অফ কন্ডাক্ট, হ্যাঁ, ওই কন্ডাক্ট রুলস এর মধ্যে লেখা আছে। আর ইন দি রিসেন্ট পাস্ট আমাদের হাইকোর্ট ডিভিশন একাধিক জাজমেন্ট দিয়েছে, সেখানে কিছু গাইডলাইন্স দিয়েছে, গভর্নমেন্টকে বলেছে যে এই আইন অনুযায়ী
তোমরা নীতিমালা ঠিক করো, ল করো, যাতে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট ইনক্লুডিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট সবাইকে প্রোটেক্ট করা যায়। আর অন্যান্য প্রাইভেট অর্গানাইজেশনে আপনি দেখবেন, তা গত অনুষ্ঠানে আমরা বলেছি, তারা তো নিজেদের সুবিধার জন্য কোনো কোডিফাই করে না, কিছু একটা সুনির্দিষ্ট আইন করে না। ফোন এসছে, আমরা একটু এই ফোনটা নিয়ে নিই, তারপরে আবার ব্যাক করব। জি দর্শক, আপনার নাম এবং কোত্থেকে করছেন এবং তারপর আপনার প্রশ্নটি সংক্ষেপে আমাদেরকে করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, আমরা মেয়েরা কোথাও চাকরির জন্য গেলে প্রথমে আমাদের যে কাগজপত্রগুলো এসে পছন্দ করে, পরে আমাদেরকে একটি প্রতিবন্ধকতার স্বীকার করতে হয়। দেখা যায় 2-1 দিনের চাকরি অফিসে যাতায়াত করার পর উচ্চপদস্থ কর্মকর্তা যারা থাকে, এরা আমাদের কাছ থেকে সুযোগ নিতে চায়। ঠিক আছে, আচ্ছা, যেমন আপনি এই ব্যাপারটার ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে? আমি আপনাকে একটু আমি একটু ক্লিয়ার হয়ে নেই। আপনি আমাকে যেটা প্রশ্ন করলেন আমাদেরকে, সেটি হচ্ছে যে আপনি যখন প্রথমেই ইন্টারভিউ বা ইতে দিতে যাচ্ছেন, তখন আপনার কাগজপত্র নিয়ে বা এই নিয়ে কি অসুবিধাগুলো হয় একটু স্পেসিফিক্যালি যদি। কাগজপত্র নিয়ে কোনো সমস্যা হয় না, ওটা কোয়ালিটি দেখেই দেখা যায় চাকরিটা হয়ে যায়। রাইট, ডেফিনেটলি। জি, পরে দেখা যায় একটা মেয়ে একটু ভালো দেখতে হলো বা একটু কোয়ালিটিফুল মেয়ে হলো, দেখা যায় উচ্চপদস্থ যে বসগুলো থাকে, এটা একটু সুযোগ নিতে চায়। আচ্ছা, বুঝতে পারছি। আমরা ঠিক এটা নিয়েই কথা বলছিলাম। আগের প্রশ্নটা যেটা বলছিলাম, আগের প্রশ্নটা যেটা আমরা করছিলাম, ব্যবস্থা নেওয়া যেতে পারে। অবশ্যই, অবশ্যই পারে, অবশ্যই পারে। কারণ আমরা যেটা বলছিলাম যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা অ্যাকচুয়ালি বিশাল বড় একটা হয়রানির ব্যাপার। এটা কি অফিসে হলো, এটা কি প্রাইভেট প্লেসে হলো, না রাস্তায় হলো? বাংলাদেশে আইন সবার জন্য সমান। বরং যদি এখানে অফিসে হয়, বরং সেটা সিভিয়ার হবে পানিশমেন্ট। এজন্য হবে যখনই কোর্টে যাবে পেনাল কোড অফেন্স হিসাবে, অথবা নারী নির্যাতন, আমাদের ল আছে, আমাদের যথেষ্ট লজ আছে, কোন রকম আইনের কোনো ঘাটতি নাই। আর এছাড়াও আমাদের সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে যেটা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে কেসটা হয়েছিল, সেটা থেকেই প্রবাবলি এখন উই হ্যাভ একটা খুব ক্লিয়ার গাইডলাইন চলে এসেছে। এখন পর্যন্ত আইনটি হয়নি, সবাই চেষ্টা করে যাচ্ছি আমরা। এখন আমি যেটা সবসময় মনে করি যে পার্লামেন্টের থেকে আইন না হলেও আমাদের সুপ্রিম কোর্ট যেটা প্রোনাউন্সমেন্ট করছে, সেটাও বাইন্ডিং। আচ্ছা, আরেকটি ফোন চলে এসেছে, বলুন ভাই, আমরা ওটা নিয়ে নিই। জি দর্শক, আপনি আপনার নাম বলুন, কোত্থেকে করছেন এবং আপনার সমস্যাটি সংক্ষেপে একটু বলবেন আমাদের। জি, আমি ওই যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর থেকে বলছি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর থেকে বলছি। আপনি একটু টিভির ভলিউমটা কমিয়ে যদি আমাদেরকে প্রশ্নটা করেন, তাহলে আমাদের পক্ষে শুনতে সুবিধা হবে। জি জি, ওই যে আমাদের যে ভূমি মন্ত্রণালয়ে প্রায় 1500 কানুনগো পোস্ট আছে। জি, কিন্তু আমাদের এখানে নিয়োগ বিধি মোতাবেক 50% পদোন্নতি দেওয়ার নিয়ম, কিন্তু আমাদের মন্ত্রণালয় 2003 সনে পদোন্নতি হয়েছে, আর অদ্যবধি পর্যন্ত আজ কোনো পদোন্নতি হয় না। তাতে আমরা কি আইনি কোনো ব্যবস্থা আছে কি নাইনি? অবশ্যই আছে। এখন তাহলে আমরা চলে আসছি যেটা অ্যাকচুয়ালি আমি আপনাকে প্রশ্ন করতামই, সেটা হচ্ছে প্রমোশনের ব্যাপার। সরকারি চাকরিতে প্রমোশন একটা খুবই কি বলবো, টাচি একটা ব্যাপার। এটা নিয়ে অনেক রকম প্রশ্ন। এটাকে বলি যে প্রমোশন ইজ অ্যান অ্যাডভান্সমেন্ট ইন ক্যারিয়ার। একটা লোক যখন চাকরিতে ঢোকে, সে শীর্ষে যেতে চায়, আর আপনি যদি তার কাছ থেকে বেটার কাজ আশা করেন, তাহলে আপনি যদি তার প্রমোশনের পদোন্নতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, একদিকে আপনি বেটার সার্ভিস চাইবেন, একদিকে গতিশীল প্রশাসন চাইবেন, গতিশীল ডিপার্টমেন্ট চাইবেন, অন্যদিকে আপনি প্রমোশন দেবেন না। কিন্তু এট দ্য সেম টাইম যেটা আছে যে প্রমোশন কিন্তু কোনো রাইট না। না, এটা একটা অর্থোডক্স ভিউ। কিন্তু এই কথা বলে এখন আর কোর্টে পার পাচ্ছে না। মানে আমি বলছি, আগে বলতো যে এটা রাইট না, জুনিয়রকে 10 জন জুনিয়রকে উপরে আনা যায়, কিন্তু এখন কোর্ট স্ক্রুটিনি করছে, কোর্ট দেখছে যে এটা কি ম্যালাফাইড ইন্টেনশনে করছে, এটা কি তাকে বাদ দেওয়ার জন্য এটাকে ইউজ করছে। কারণ প্রমোশনে অনেকগুলো ব্যাপার আছে, আপনার এসিআর দেখবে, টেম্পারামেন্টাল সুইটেবিলিটি দেখবে, কন্ডাক্ট দেখবে, মানে অনেক বিষয় আছে, যেটা না দেখে বলছে যে আমি। এবং নতুন যে সমস্যাটা হচ্ছে, যখন কেউ কারো পছন্দের লোক জুনিয়রকে পদোন্নতি দিতে পারছে না, তখন ইন দি নেম অফ কারেন্ট চার্জ তাকে ওই পোস্টে বসিয়ে দিচ্ছে। কোর্টে যখন যাচ্ছি, অনেক ক্ষেত্রে প্রিভিয়াস ভিউ অফ আওয়ার অ্যাপেক্স কোর্টস যে না, কারেন্ট চার্জ তো প্রমোশন না। কিন্তু উনি যেটা জিজ্ঞেস করছিলেন যে 2003 সালের থেকে ওনাদের খুবই অন্যায়, এটা অন্যায়, এটা খুবই অন্যায়। অ্যাজ আ রেজাল্ট ওনাদের প্রতিকারটা আমরা কি দিতে পারি? ওনার প্রতিকার হচ্ছে ওনার হাইকোর্টে যাবেন, রিট পিটিশন করবেন, যদি ফান্ডামেন্টাল রাইটের ম্যান্ডামাস চাইবেন। কারণ ওনার রিকুইজিট কোয়ালিফিকেশনস হওয়ার পরে যদি পদোন্নতি না দেওয়া হয়, তাহলে ওনার এই 27, 29, 31 সব ভায়োলেশন। কারণ অন্য জায়গায় তো আপনি প্রমোশন দিচ্ছেন, তাহলে ওনাদেরকে ব্লক পোস্ট করে রাখবেন কেন? এক্স্যাক্টলি। সো ম্যান্ডামাস হচ্ছে যেটা আমাদের কোর্টের অর্ডার, যে কোনো একটা গভর্নমেন্ট বডিকে বলবে তারা যাতে তাদের যে দায়িত্বটা সেটা অবশ্যই পালন করে।
সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আবার দেখা হবে বিরতির ওপারে, আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন আইনি সমস্যা ও এর আলোচনা নিয়ে বিশেষ অনুষ্ঠান আইন কানুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আবারও আইন কানুন অনুষ্ঠানে। আমি ব্যারিস্টার অনিক হক আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট জনাব সালাউদ্দিন দোলন। আমরা কথা বলছি চাকুরিতে হয়রানি নিয়ে। এখন দোলন ভাই, একটা ছোট প্রশ্ন করি আপনাকে, যে ব্যুরোক্রেসি যেটা, অর্থাৎ আমলাতান্ত্রিক আমলাদের ব্যাপারে যেটা আমরা বলা যায়, এখানে একটা সবসময় আমরা দেখি রেড টেপিজম, একটা আমলাতান্ত্রিক জটিলতা, এইসব জিনিসপত্র থাকছে। বাট বেসিকলি আন্ডার আওয়ার কনস্টিটিউশন এটা হচ্ছে একটি মানে জনগণমুখী প্রো পিপল একটা জিনিস আসার কথা, বাট সেটা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে একেবারেই আমাদের সাথে যাচ্ছে না। কি করা যেতে পারে, কিভাবে ব্যুরোক্রেসিকে আমরা আরো লিগ্যালি প্রো পিপল করতে পারবো? আচ্ছা, প্রথমে একটা কথা বলে নেই, আপনি যদি ডেপুটি কমিশনার বাংলার জেলা প্রশাসক লিখেন তাহলে প্রো পিপল কখনোই হবে না, কারণ ডেপুটি কমিশনার বাংলা কখনো জেলা প্রশাসক হতে পারে না। প্রথমে যদি তাকে প্রশাসক বানিয়ে দেন, আপনি যদি তাকে প্রো পিপল বানাতে চান তাহলে এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। দোলন ভাই, আবার এটাতে ফিরত আসছে, একটা ফোন নিয়ে নিই তার আগে। জি, সুপ্রিয় দর্শক, আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটি একটু করবেন। হ্যালো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুর থেকে বলছিলাম, মোহাম্মদ কাইয়ুম। কাইয়ুম সাহেব, আসসালামু আলাইকুম। আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল 34তম বিসিএস সম্পর্কে আর কি। 34তম বিসিএস সম্পর্কে? জি। আচ্ছা জি, 2 দফায় রেজাল্ট দেওয়া হয়েছিল আর কি। জি। দ্বিতীয় দফায় উপজাতিরা তো বাদ করেছিল। হ্যাঁ, কোটা সিস্টেমের যে ইস্যুটা ছিল, কোটা সিস্টেমে বাদ করেছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 50 কাট মার্কসে যেহেতু তাদেরকে নেওয়া হলো, সেক্ষেত্রে আমরা কেন বাদ করবো? মানে এটা কি ধরনের অনিয়ম? আচ্ছা, আপনি কি এখনো মানে বিসিএস দিয়েছেন? আমি 33তম দিয়েছিলাম, লিখিত দিয়েছিলাম 33তম, জি, পিলি দিয়েছিলাম, কিন্তু 34তম হয়নি আর কি। আচ্ছা, আমরা আপনার উত্তরে ফিরত আসছি, কিন্তু তার আগে আরেকটি কল এসছে, সেটা নিয়ে নেই, একসাথে আমরা দুটোকেই উত্তর দেব। দর্শক, আপনার নাম বলবেন, কোথা থেকে করছেন, এবং আপনার প্রশ্নটি প্লিজ। আমি বগুড়া থেকে বলছি। জি। জয়পুর, আমার গ্রামের নাম জয়পুর, আমি বগুড়া থেকে বলছি। আমার একটি মামলা। জি, লাইনটি কেটে গেছে। আচ্ছা, ততক্ষণ আমরা আবার আপনি চেষ্টা করতে থাকুন বগুড়া থেকে ভাইয়া, আমরা ততক্ষণ ওই বিসিএস এর কোটা সিস্টেমের উত্তরটা নিয়ে নেই। খুব আনফরচুনেট, পাবলিক সার্ভিস কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, সবসময় আমরা আশা করি, একাধিকবার কোর্ট অবজারভেশন দিয়েছে যে তাদের সব কাজ হবে ট্রান্সপারেন্ট, কিন্তু আনফরচুনেটলি সময়ের সঙ্গে সঙ্গে আমি জানি না কেন একটা রেজুলেশন করে, সার্কুলার ইস্যু করে ওনারা এই যে কোটা সিস্টেম, যেটা কার্ডিনাল প্রিন্সিপাল একটা তো আছে কোটা রিজার্ভেশন, আমাদের কনস্টিটিউশনে কি বলছে কোটা নিয়ে? আমাদের কনস্টিটিউশনে পৃথিবীর সব দেশে কোটা সিস্টেম থাকবে। আপনি জানেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে যখন 1935 হয়, তখন নিচে একটা শিডিউল কাস্ট লেখা হয়েছিল, মানে শিডিউলের নিচে কাস্ট ছিল। তো সব সময় থাকবে কোটা সিস্টেম। কনস্টিটিউশন এটা রিকগনাইজ করে যে যারা ব্যাকওয়ার্ড আছে, যাদের আপনি যে কিন্তু রিসেন্ট পাস্টে আমরা দেখেছি গত 10-15 বছরে পাবলিক সার্ভিস কমিশন একটা আনগাইডেড এন্ড আরবিট্রারি পাওয়ার এক্সারসাইজ করছে এই কোটা। তাদের যখন যেটা ওনারা মনে করছেন তখন সেটা করছেন। যারা কোর্টে আসতেছে, মানে নাম্বার চেঞ্জ করছেন, কখনো 10টা 25-এ নিচ্ছেন, 25 থেকে 15-তে আসছেন, এটা ওনাদের এই পাওয়ারটা নাই। তো ওনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে উনি 50 মার্কের সুযোগ কেন পেলেন না? হ্যাঁ, ইটস সিরিয়াস ডিসক্রিমিনেশন। ইট ইজ আ সিরিয়াস ডিসক্রিমিনেশন ইন ক্লিয়ার এন্ড ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন অফ আর্টিকেল 27 and 29। আর 31 তো আপনি বলছেন ইট ইজ দি ইনএলিয়েনেবল রাইট অফ এভরি সিটিজেন টু বি ট্রিটেড অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল, ইন অ্যাকর্ডেন্স উইথ ল এন্ড অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এটা যদি বলেন, আর পাবলিক সার্ভিস কমিশন যদি কাউকে 15 মার্কসের সুযোগ দেয় আর কাউকে বলে 1700 নাম্বার দিতে হবে, হোস্টেল ডিসক্রিমিনেশন, যেটা আমরা লিখি কেস। তাহলে আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে প্রো পিপল ব্যুরোক্রেসি, সেটাতে একটু আবার ফিরত। তো আমি বলছি যে আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে এত বছর এই ওকালতি করার কারণে, যে কোনো কারণে এই ব্যুরোক্রেসি শুরুটা হয়েছিল চায়নাতে 5ম থেকে 8ম শতাব্দী পর্যন্ত। বেসিক্যালি ব্যুরোক্রেসি শব্দটার অর্থ কিন্তু হচ্ছে যে সামনে যারা টেবিল চেয়ার নিয়ে বসে থাকে, ব্যুরো তান ডাইনেস্টির সময় এটা হয়েছিল। পরে 1800 সালে এই মডার্ন ব্যুরোক্রেসিটা একটা কমিটি করে ব্রিটিশরা আজকে করেছে, এবং পৃথিবীর সব দেশে প্রো পিপল, 2-4টা দেশ ছাড়া, এটা আমি অ্যাপিল ডিভিশনে বলেছি, সেই 2-4টা দেশের মধ্যে আনফরচুনেটলি আমরা পড়ে গেছি। আপনাকে যদি এই ব্যুরোক্রেসিকে প্রো পিপল করতে হয়,
আপনাকে এস্টাবলিশমেন্ট মিনিস্টার বানাতে হবে এমন একজন লোককে যার এই সম্পর্কে অভিজ্ঞতা আছে। আপনাকে পলিটিসাইজেশন যে করেন আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে হবে না। যে লোকটা জানে যে ফিল্ডে কাজ করার পরে এটা ইভ্যালুয়েট করা হবে না, সে জানে যে তার যদি একটা পলিটিক্যাল ক্লাউড থাকে অথবা তার যদি একটা কন্ট্যাক্ট থাকে, সে 3 জনকে ডিঙায় করতে পারবে। তারপরে এই গত 20 বছর ধরে আপনি জানেন যে অহেতুক সুপার নিউমারি পোস্ট এত অসংখ্য ক্রিয়েট করে লোকেকে পদোন্নতি দেওয়া হচ্ছে। এখন অনেক ডিসি আছে, জয়েন্ট সেক্রেটারি। তো এইভাবে তো আপনি পারবেন না। আপনাকে আমরা একটা যেটা জিনিস দেখেছি যে এই সরকারি চাকরিতে যে হয়ে যাচ্ছে, প্রমোশন হয়ে যাচ্ছে, কিন্তু পোস্ট নেই, সেটাও একটা প্রবলেম। আবার এখানে আরেকটা ফোন চলে এসছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আপনার নাম বলবেন, কোথা থেকে করছেন এবং আপনার যে সমস্যাটি আমাদের কাছে তুলে ধরতে চান সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পটুয়াখালী থেকে বলছিলাম, মোহাম্মদ শাহিন। জি, আমার প্রশ্ন ছিল, আমরা মাস্টার্স পাস করেও অনেক ক্ষেত্রে ইন্টারমিডিয়েট কোঠায় বা ডিগ্রি কোঠায়ও চাকরির জন্য অনেক সময় পাস করে পরীক্ষায় যা প্রয়োজন হয় তারপর আমরা চাকরি পাচ্ছি না কেন? সমস্যাটাই গত কয়েকদিন আগে, বোধহয় 2-1 দিন আগে, ধন্যবাদ শাহিন সাহেব, আগে গত 2-1 দিন আগে দেখছিলাম যে বাংলাদেশের উচ্চশিক্ষিতর অসংখ্য বেকার থেকে যাচ্ছে। আচ্ছা, এটা আমি একটা উত্তর, আরেকটা প্রশ্ন ফোন এসছে, সেটা নিয়ে তারপর উত্তরটাতে আসি। জি দর্শক, আপনার নাম, কোথা থেকে করছেন এবং আপনার সমস্যাটি প্লিজ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে বলছেন? আমি বগুড়া থেকে, আমি সাইদুল বলছি। ও আচ্ছা, কিছুক্ষণ আগে যে আপনি করেছিলেন লাইনটা কেটে গিয়েছিল, ধন্যবাদ, বলুন। আমার থেকে মামলা, একটা মামলার 27 সালের, মামলাগুলি চলছে বিভিন্ন ভাবে, কিন্তু এই মামলাগুলি নিষ্পত্তি হচ্ছে না কেন? এই কোর্টে অনেক সময় দেখা যায় জজ এসে বিভিন্ন সমস্যা। তাহলে আমাদের এই যে মামলাগুলি আমাদের লাইফে আমরা যদি এটা সমাধান না পাই, তাহলে আমাদের ছেলেপেলে কেমন সমাধান পাবে? এই মামলাগুলি চাই যে নিষ্পত্তি হয়। আপনি যেটা কোশ্চেন করছেন সেটা হচ্ছে যে মামলাগুলো কেন এতদিন ধরে আটকে থাকছে, কেন শেষ হচ্ছে না, নিষ্পন্ন হচ্ছে না, তাই তো? আসলে এটা আজকে আমাদের যে চাকরিতে হয়রানি সেটার সাথে সম্পর্কিত না। তবে সংক্ষেপে একটু আপনাকে উত্তর দিই যে এটা বোধহয় সবারই কমপ্লেন এবং আমাদেরও নিজেদের কমপ্লেন। এটা সমস্যা, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক লিমিটেশনস আছে, এবং এটা থাকা সত্ত্বেও চেষ্টা হচ্ছে, অনেক ডিসপোজাল হচ্ছে এখন, পার্টিকুলারলি অ্যাপেক্স কোর্টে অনেক ডিসপোজালের পরিমাণ অনেক বেড়েছে। এখন একটা কোর্টে যদি 1000 মামলা থাকে, আমরা মাননীয় বিচারপতিরা তো চেষ্টা করেন, আমরা জানি অনেক জাজেস রাত 10টা পর্যন্ত কাজ করে। আচ্ছা দোলন ভাই, আমরা এখন আরেকটা ছোট বিরতিতে যাব। দর্শকেরা, আমরা আবার ফিরে আসবো বিরতির পরে। তার আগে জানিয়ে নিই, আপনাদের যদি কারো আমাদের কাছে কোনো প্রশ্ন থাকে, আপনারা চিঠি লিখে জানাতে পারবেন। সেই ঠিকানাটি যাচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে। আর এছাড়াও আমাদের সামনের সপ্তাহের যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে পুলিশের হাতে বা পুলিশের কাছে সাধারণ মানুষের হয়রানি, এই বিষয়ে আমাদের আইন কি বলছে। সেই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে এখনই আমন্ত্রণ জানিয়ে রাখলাম, কিন্তু আবার দেখা হচ্ছে জাস্ট বিরতির ওপারে। ধন্যবাদ। আপনারা দেখছেন আইনি সমস্যা ও এর আলোচনা নিয়ে বিশেষ অনুষ্ঠান আইন কানুন। দর্শক, আবারও ফিরে এলাম আইন কানুন অনুষ্ঠানে। আমি ব্যারিস্টার অনিক হক আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব সালাউদ্দিন দোলন। আমরা কথা বলছি চাকরিতে হয়রানি নিয়ে। আলোচনা শুরু করার আগেই আরেকটা ফোন চলে এসছে, আমরা সেটা শুনে নিই, তারপরে আলোচনা করি। সুপ্রিয় দর্শক, আপনার নাম, কোথা থেকে করছেন এবং আপনার সমস্যাটি একটু আমাদেরকে বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা থেকে আলী আজম বলছিলাম। আলী আজম সাহেব, আপনার প্রশ্নটি কি একটু বলবেন প্লিজ? আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2012 সালের আগস্টে রিটেন পরীক্ষা, মানে লিখিত পরীক্ষা দেওয়ার পরে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষা দেওয়ার পরে আমাদের মধ্যে থেকে 13,000 লোক নিয়ে এবং 15,000 লোককে শিক্ষক পুল নামে একটা, আপনাদের প্রথমে লিখিত পরীক্ষা হয়েছিল, তারপরে মৌখিক পরীক্ষা হয়েছে। মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমাদের চূড়ান্ত নিয়োগের জন্য একটাই আসবে। তখন আমাদের জয়েন করানোর কথা ছিল, কিন্তু আজ স্পেসিফিক প্রশ্নটা একটু বলুন আমাকে। যে প্রশ্নটা হলো, প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী এই যে প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদ পূরণের লক্ষ্যে যারা পিটিআই, যেমন মাতৃত্বকালীন ওগুলাতে শূন্য পদ পূরণের জন্য আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু আজ অব্দি আমরা জয়েন করতে পারি নাই।
এই ব্যাপারে আমরা কি করতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আর অর্থাৎ আপনার হয়েছে কিন্তু আপনি জয়েন করতে পারেননি। আরেকটি ফোন এসছে, আমরা ওই ফোনটি নিয়ে নেই, তারপরে একসাথে এগুলোর উত্তর দিচ্ছি। জি দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন এবং আপনার প্রশ্নটি। লক্ষ্মীপুর থেকে বলছি, মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফ সাহেব লক্ষ্মীপুর থেকে। জি, আমি ওই যে 144 ধারা সম্পর্কে স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি আর কি। 144 সন্দেহজনক ভাবে বিনা প্রমাণকে গ্রেফতার করা যাবে কিনা? ওইটা অনেক সময় দেখা গেছে অনেক পুলিশ অফিসারে আমাদের আজকের যেটি সাবজেক্ট সেটা হচ্ছে চাকরিতে হয়রানি। সো 144 অ্যাকচুয়ালি আমরা সামনের সপ্তাহে যখন পুলিশের হাতে হয়রানি তখন যদি আপনি আমাদেরকে কল করেন তাহলে বোধহয় সেটার উত্তর আরো ভালোভাবে দিতে পারবো। তাহলে আমরা এখন চলে যাই। প্রথমে আমাদেরকে ফোন করেছিলেন শাহিন সাহেব, উনি বলেছিলেন যে মাস্টার্স করার পরেও উনি অনেক জায়গায় চাকরি পাচ্ছেন না। আর তারপরে করেছিলেন আলী আজম সাহেব যে সবকিছু হয়ে গেছে কিন্তু ওনারা এখনো জয়েন করতে পারছেন না। আচ্ছা, এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার আগে অনেক ভাই ওই সময় আমি ভুলে গেছি, এই কথাটা বলে নেই। ব্যুরোক্রেসিকে যদি আপনি পিপল করতে চান একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন যত জাজমেন্ট দেবে তাদেরকে এটা পড়া বাধ্যতামূলক করতে হবে। আপনি প্রমোশন দেওয়ার আগে না, তারা পড়ে না, অনেক জাজমেন্ট পড়ে না বলে এত ইলিগাল অর্ডার ইস্যু করে, এই যে মানুষের হয়রানি হয়, কষ্ট হয়, এটা লয়ার আপনার জন্য ভালো হয়। তো এটা দরকার, বাধ্যতামূলক করা দরকার। আচ্ছা, এখন দুটো প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নের উত্তর দেই যে উনি মাস্টার্স করে চাকরি পাচ্ছেন না। এদেশে অনেক আগেও বলেছি সীমাবদ্ধতা আছে এমপ্লয়মেন্টের, এত সত্য অনেক এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে যা 10-20 বছর আগে চিন্তা করা যেত না। তো নিশ্চয়ই আমি দোয়া করি ইনশাআল্লাহ ওনার চাকরি হবে, উনি চেষ্টা করে যাবেন, আর না হলে চাকরি না হলে এদেশে অনেক পেশা আছে যেটা করে অনেক লোক অনেক স্বাবলম্বী হয়েছে। এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের সেই বিখ্যাত যে সেইন্ট আছে যে যার নাই কোনো গতি, সেই করে যে ওই অপশন না যায় আমরা। আর দ্বিতীয় প্রশ্ন বললাম, যিনি পরীক্ষা দেওয়ার পরও জোনের মধ্যে আছেন যে উনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন, আমার মনে হয়ে যাবে ওটা যখনই উনি যদি উনি দেখেন যে একটা অনির্দিষ্টকাল পর্যন্ত কোন একটা কারণে অপেক্ষা করতে হচ্ছে, তাহলে এই পর্যায়ে আরেকটা ফোন নিয়ে নেই একটু। দর্শক, আপনার নাম বলবেন, কোথা থেকে করছেন এবং আপনার প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে রিয়াজউদ্দিন বলছি। রিয়াজউদ্দিন সাহেব, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা এখন বিভিন্ন সরকারি দপ্তরে অনেক কম্পিউটার অপারেটর কাজ করি, জি, কিন্তু আমাদের সব জায়গায় পদোন্নতির কোনো সুযোগ নেই এবং ব্লক করে রাখা হয়েছে। কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা, আপনি আমাদের আজকে যিনি আছেন তার কাছে স্পেসিফিক কি জানতে চাইছেন একটু প্রশ্নটি সংক্ষেপে করুন, কারণ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের হাতে সময় খুব কম। সুনির্দিষ্ট প্রশ্ন সেটা হচ্ছে যে যারা কম্পিউটার অপারেটর পদে চাকরি করে এরা গ্রাজুয়েট এবং তার থেকে বেশি শিক্ষাগত, অন্যরা পদোন্নতি পাচ্ছে, ওনারা পাচ্ছেন না, উনি এটা বলতে চাচ্ছেন। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু তারা তারপর আপনারা পদোন্নতি পাচ্ছেন না, এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে ওনাদের আইনগত ব্যবস্থা নিতে পারে, ওনারা রিড করতে পারেন, ওনারা যে আমরা ওই যে আগে বলেছি ডিসক্রিমিনেশন, অথবা যদি ব্লগ পোস্ট হয়ে যায়, যদি রিক্রুটমেন্ট রুলসে লেখা থাকে ওই রুলটা চ্যালেঞ্জ করতে পারেন যে আমার ক্যারিয়ার আপনি এখানে বন্ধ করতে পারবেন না। আর আরেকটা যেটা ছিল যে আলী আজম সাহেবের কোশ্চেনটার উত্তরটা আমরা শেষ করি। জি, ওনার অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট হবে, যদি কোনো কারণে না হয় ওনারা হাইকোর্টে এসে রিড করতে পারবেন গভর্নমেন্টকে। ওই যে আবার বলছি ম্যান্ডামাস যে হোয়াই দি গভর্নমেন্ট শুড নট বি ডাইরেক্টেড টু অ্যাপয়েন্ট দেম। এক্স্যাক্টলি, তাদের দায়িত্ব যেটা সেটা ইতিমধ্যে তাদের একটা রাইট হয়ে গেছে, এই রাইটের কারণে তারা। এখানে আমি একটা প্রশ্ন আপনার কাছে করি পেনশনের ব্যাপারে। জি, আমরা পেনশনের ব্যাপারে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পেনশন নিতে যে অনেক রকমের হয়রানি হয়। হ্যাঁ, গত সপ্তাহে প্রশ্নটার উত্তর দিতে পারিনি আমি, কারণ সময় ছিল না আমাদের। তো পেনশনের জন্য একটা রুল আছে, পেনশন সহজীকরণ বিধিমালা। এই বিধিমালার সম্ভবত 2.07 খতে আছে যে পেনশনের অল ডকুমেন্ট সাবমিট করা 1 মাসের মধ্যে এটা ফাইনালাইজ করতে হবে, কিন্তু করে না বলে সুপ্রিম কোর্টে এসছে। সেখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল যে পেনশন ইজ নট এ বাউন্টি অফ দি স্টেট, এটা সুতরাং এটা আটকে রাখা যাবে না। আর এই গত 1 সপ্তাহ আগে হাইকোর্টে একটা ডিভিশন বেঞ্চ 6% জরিমানা সহ ইন্টারেস্ট সহ দিতে বলেছে। তো আরেকটা ফোন এসছে, তবে যারা পেনশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য খুব ভালো একটা সংবাদ যে যদি কোনো কারণে দেরি হয় জরিমানা সহ সরকার আপনার পেনশন দিতে বাধ্য থাকবে। জাস্টিস নাইমা হায়দার এবং জাস্টিস জাফর আহমেদ সাহেবের বেঞ্চ 6% ইন্টারেস্ট। আরেকটি ফোন এসছে, ওটা নিয়ে নেই দলন ভাই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন এবং আপনার সমস্যাটি। হ্যালো, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনি আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে ফেলেন সবার আগে।
আমি মামুন বলছিলাম ঢাকা থেকে। ভেরি গুড, আপনার সমস্যাটা কি একটু তাড়াতাড়ি বলবেন। আমি আসলে একটা বেসরকারি এতে আছি। জি। তো আমার মূল প্রশ্নটা হলো যে আমাদের এখানে মানে এক একটা জায়গায় এক একটা এইচআর পলিসি, এইচআর যে বিভিন্ন এক এক জায়গায় এক একটা এইচআর পলিসি, সেটার একটা কোনো মানদণ্ড নেই কেন? সবাই একটাই ফলো করে না কেন? রাইট, হ্যাঁ, ফলো করে না কেন? উনি যা বলে দেখা যাচ্ছে আমাদের এখানে যেটা বলতেছে যে উনি মৌখিক ভাবে যেটা বলতেছে ওইটাই আইন হয়ে যাচ্ছে। আমি এটা হ্যারাসমেন্ট হইছি। আমরা এই বিষয়টা নিয়ে একটু আগে কথা বলছিলাম। এটা চরম অন্যায়, এটার কোনো সুযোগ নেই, বাংলাদেশের আইনে কোনো সুযোগ নেই। এটাকে হয়রানি হিসাবে ধরা হবে এবং এটা কারো কোনো এই টার্মস এন্ড কন্ডিশন ডিটারমিন করবে মুখের কথা, এটা হবে না। ল আছে, কোর্ট আছে, আপনারা যখন এই ধরনের হয়রানির শিকার হবেন আপনাদের জন্য সব সময় আইনের আশ্রয় আছে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে সময় প্রায় আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকে এখানে আমরা বিদায় নেব। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে। আগামী পর্বের বিষয়টি আরেকবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে পুলিশের সাথে বা পুলিশের কাছে অথবা পুলিশি হয়রানি। এখানে যে শুধুমাত্র মানুষের হয়রানি তা না, পুলিশের যদি হয়রানি হয় কোন একজন পুলিশ অফিসারের, তিনিও আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। এবং আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটি নিয়ে চিঠি লিখতে পারবেন আমাদের ঠিকানায়। এবং অবশ্যই অবশ্যই আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকবেন এবং ফোন করতে থাকবেন। এই পর্যায়ে দোলন ভাই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শকরা, আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের সপ্তাহে ঠিক একই সময়ে আবারও গাজী টিভিতে। ধন্যবাদ।